শারীরিক অনেক ডিসএবিলিটি ওনার ছিল। তো সেই ডিসএবিলিটিটা তো তখন আমি দেখতে পাচ্ছি না। তখন উনি অলরেডি উঠে দাঁড়িয়েছেন। কোনো ক্যারেক্টারে সাপ ধরতে হবে, ধাপ করে ধরে ফেললাম। কোনো ক্যারেক্টারে হঠাৎ পানির মধ্যে জাম্প করতে হবে। আমি জানি আমি সাঁতার পারি না, কিন্তু ধাপ করে জাম্প করে দিচ্ছি। তো ছবি অনেক আড্ডা দিব। তো জি। কোথা থেকে শুরু করব এটা আমি জানি না। কিন্তু যেহেতু তুমি অভিনয় শিল্পী, হয়তো তোমার অভিনয়টা নিয়ে আমরা প্রথম দিকে আলাপ আলোচনা করব। একটা ব্যাপার আমাকে মুকিত জাকারিয়া ভাই সেদিন বলছিল ফোনে যে, "আপনার গেস্ট কে?" আমি বললাম যে, "ফারজানা ছবি।" বলে, "সে তো খুবই ভালো অভিনেত্রী। আমার খুবই পছন্দের অভিনেত্রী। আপনি তাকে এই প্রশ্নটা করেন।" ওনার কাছ থেকে আমি প্রশ্নটা ধার করে নিয়ে আসছি। ওই প্রশ্নটা তোমাকে করব আগে। ইস! সে থ্যাংক ইউ। মুকিত ভাইকে অনেক, অনেক ধন্যবাদ। তো জি। উনি যে কোশ্চেনটা করতে বলছিল যে, তুমি মনে হয় আজকে থেকে আরো ১০-১২ বছর আগে একটা নাটক করেছিলে যেটার মধ্যে প্রতিবন্ধীর ক্যারেক্টার করেছিলে। কি নাটক ছিল সেটা? সীমানা পেরিয়ে মাতিয়া বানু শুকুর লেখা এবং ডিরেকশন। এবং এই গল্পটি একটি সত্যি ঘটনা অবলম্বনে শারীরিক এবং মানসিকভাবে কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন একজন মানুষ, তাকে নিয়ে এই গল্প। তার নাম শিউলি সাথী এবং শিউলি সাথীর চরিত্রে আমি নাম ভূমিকা অভিনয় করেছি। সীমানা পেরিয়ে অভিনয়ের মধ্য দিয়ে আমি মেরিল প্রথম আলোর সমালোচক পুরস্কারের সেরা অভিনয় শিল্পী হিসেবে নির্বাচিত হয়েছিলাম। এবং তার চরিত্রটি করতে গিয়ে তিনি তো প্রথমে একেবারে শারীরিকভাবে শারীরিক অনেক ডিসএবিলিটি ওনার ছিল। তো সেই ডিসএবিলিটিটা তো তখন আমি দেখতে পাচ্ছি না। তখন উনি অলরেডি উঠে দাঁড়িয়েছেন। তার বাবা-মার অনেক প্রচেষ্টা ছিল, তার নিজের প্রচেষ্টা ছিল। ব্যাপারটা অনেক চ্যালেঞ্জিং। তো আমি তার মধ্য থেকে তার প্রিভিয়াস যে স্টোরিগুলো, তার যে নিজেকে তৈরি করবার যে জার্নিটা, এটা জানবার জন্যে একটা দিন যথেষ্ট ছিল না। আমি ১ম এ ধূপখোলায় তার বাড়িতে গেলাম এবং তার সঙ্গে সারাটা দিন কাটালাম। ফিরে আসার সময় মনে হলো যে তাকে এবং তার সঙ্গ আমার আরেকটু প্রয়োজন। তার বাবা-মাকে বলে আমার সঙ্গে নিয়ে আসলাম এবং আমার বাড়িতে যখন তাকে নিয়ে এলাম, রাতে যখন আমরা একসাথে ঘুমাচ্ছি, তখন আমার বাড়ির সবার মাঝে একটু আশঙ্কা কাজ করছিল। কারণ তখনও উনি সম্পূর্ণ মানসিকভাবে সেটেলড না। এবং আমরা অনেক রাত পর্যন্ত গল্প করলাম এবং তার অনেক, অনেক কথা শুনলাম। পরদিন শুটিং। ঘুমালাম। কিন্তু রাত ৩:৩০ টার সময় উনি উঠে বসে গেলেন। বসে গিয়ে হঠাৎ খুব কাঁদতে শুরু করলেন। এবং তার জীবনের অনেক চড়াই-উতরাইয়ের কথা তার মনে পড়ছিল এবং সেই গল্পগুলো আমাকে বলছিলেন। এই যে তার সঙ্গে কাটানো সময়টা, এই সময়টার মধ্য দিয়ে আমি আমার পরদিনের সেই চরিত্রটির জন্য আমি তৈরি হয়েছি। তুমি কি রাত্রেবেলা ভয় পাইছিলা যে সে রাত্রেবেলা ঘুম থেকে উঠে তোমাকে গলা-টলা চেপে ধরে কিনা এরকম? আমার বাড়ির লোকেরা সেই ভয় পাচ্ছিলেন। আচ্ছা, কিন্তু আচ্ছা। আমার কেন যেন এই ভীতিগুলো হয় না। হয় নাই। আমার একটা খুব বদভ্যাস। অনেক দূরে কত দূর-দূরান্তে শুটিংয়ে যাই, কত মানুষের মাঝে যাই, কত ধরনের মানুষ, কত জীবনের মাঝে যাই। আমি কখনো কোনো কিছু নিয়ে কোনো আশঙ্কা বা ভয় আমার কাজ করে না। দেখা গেছে যে কোনো ক্যারেক্টারে সাপ ধরতে হবে, ধাপ করে ধরে ফেললাম। কোনো ক্যারেক্টারে হঠাৎ পানির মধ্যে জাম্প করতে হবে। আমি জানি আমি সাঁতার পারি না, কিন্তু ধাপ করে জাম্প করে দিচ্ছি। তো এটার জন্য মা, আমার বোন সবসময় সতর্ক করতেন যে, "এতটা ডেডিকেটেড মানে ডেডিকেটেড হও, কিন্তু একটু এত বেশি না। এত বেশি না, ভাবনা চিন্তাটা না, এটা মাথায় তো রাখো।" মেইন কথা কি যে আমার কাছে প্রধান যেটা মনে হয় যে অভিনয়টাকে বিশ্বাস করে যারা করে যে এটা আসলে আমার রিয়েল লাইফ। এটা কোনো অভিনয় না। এই ক্যারেক্টারটা হচ্ছে আমি। আমি তোমাকে নিয়ে কাজ করতে গিয়ে দেখছি যে তুমি আসলে ক্যারেক্টারকে বিশ্বাস করো। তোমাকে যদি বলি যে তুমি এই ক্যারেক্টারটা খুবই একটা মায়াময়, তুমি মায়াময় হয়ে যাও। আবার যদি বলি যে এটা একটা ফ্রড, তুমি দেখা যায় যে তুমি চেষ্টা করো যে ওই ক্যারেক্টারের মানে তাকে ফ্রড হওয়ার জন্য যা দরকার সেটা করো। এই বিশ্বাস নিয়ে অভিনয়টা বিশ্বাস নিয়ে করতে হয় বলে আমার মনে হয়। তো এখান থেকে আমার একটা কোয়েশ্চেন জাগে আমার। তুমি কি আন্ডাররেটেড শিল্পী? এই কথাটা আমার কাছে মনে হয় যে অনেকে কথাটা বুঝতে পারে না। আন্ডাররেটেড বললে কথাটা নিয়ে আ মানে একটু বিব্রত হয়। তোমার যেখানে থাকার কথা তুমি এখানে নাই। এটা কি এবং মনে হয়? আমি মনে হয় যে আজকে যে আপনি আমাকে এই শব্দটা বললেন আমার ব্যাপারে, এটা আমার জন্য সম্মানের।